তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। যে যেখান থেকে আমার সাথে এই লাইভে যুক্ত হচ্ছেন, যুক্ত হবেন, যুক্ত হয়েছেন, সবাইকে মোবারকবাদ। আজকে লাইভের সবচেয়ে বড় এবং খুব সম্ভবত একমাত্র প্রশ্ন হচ্ছে, সৌদি আরব কি আব্রাহাম চুক্তিতে যোগ দিতে যাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটা পোস্টে বলেছেন, গতকাল সৌদি আরব এবং আমেরিকার মধ্যে যে বেসামরিক পরমাণু চুক্তিটি হয়েছে সেই চুক্তির বাস্তবায়নের প্রধান এবং একমাত্র শর্ত হলো সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে অংশগ্রহণ করতে হবে এবং সৌদি আরবকে ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। যদি সেটা না দেয় তাহলে সৌদি আরব পরমাণু চুল্লিও পাবে না এবং এই বেসরকারি পরমাণু প্রকল্পেও সৌদি আরব আমেরিকার কাছ থেকে কোনো সাপোর্ট পাবে না। এই পোস্টের পরই সারা বিশ্বে এখন এটা একটা বোমার মতো, পরমাণু বোমার মতো একটা শক তৈরি করেছে যে ঘটনাটা কি হচ্ছে। সৌদি আরব কি তাহলে শেষ পর্যন্ত এই আব্রাহাম চুক্তিতে যোগ দিতে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। শুরুতে আমরা দেখব যে কোথায় কি ঘটছে। আব্রাহাম চুক্তি কি, এটা নিয়ে গতকালকে মোটামুটি একটা ছোট্ট একটা আলোচনা দিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই সেই আলোচনাটি দেখেছেন। ছোট্ট একটা কথা যে আব্রাহাম চুক্তি কি আসলে, এবং এই আব্রাহাম চুক্তিতে কোনো একটা দেশের যোগ দেওয়া মানেই হচ্ছে কাম টু হাবিবি ইয়া আল্লাহ, বৃত্তি মানে শেষ। ওই দেশের নিজেকে পুরোপুরি ইসরায়েলের হাতে সমর্পণ করে দেওয়া, এটা এখন মানে প্রমাণিত সত্য। তো মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসেবে, নেতৃত্বে দেয়ার পর্যায়ে থাকা দেশ হিসেবে, নেতা হিসেবে বা মুসলিম বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ পবিত্র দুটো ভূমির রক্ষাকারী এবং খেদমতকারী যদি বলি, খাদেমুল হারামাইন হিসেবে সৌদি আরবের এই চুক্তিতে যোগ দেওয়া মানে হচ্ছে আর কিছু থাকলো না, এরকম একটা ব্যাপার। যে কারণে এটা এখন বড় প্রশ্ন। অনেকে এরকম খবর করছে যে চুক্তিতে যোগ দিয়ে দিয়েছে, কারণ ট্রাম্পের ওই বক্তব্যের পর, ট্রাম্পের ওই পোস্টের পর নেতানিয়াহু আবার এটা নিয়ে ব্যাপক পরিমাণে, এটা একটা চমৎকার কাজ হয়েছে, ট্রাম্প যে কাজটা করেছে এটা একটা চমৎকার কাজ হয়েছে, সৌদি আরবের সাথে আমাদের হচ্ছে এই আব্রাহাম চুক্তিতে যাওয়া মানে হচ্ছে ইসরায়েলের সামনে আর কোনো বাধা রইল না এবং ইরান এখন থেকে আর ইরান নিয়ে আমাদের আর কোনো ভয় নাই, এরকম একটা ব্যাপার। বিষয়টা কি? এক দর্শকের প্রশ্ন যে সৌদি আরব যদি আব্রাহাম চুক্তিতে যুক্ত হয় তাহলে মক্কা মদিনা কার কাছে যাবে? অন্য কোনো মুসলিম দেশ কি কিছু করবে? ভালো একটা প্রশ্ন। এখন শুরুতে আসি, আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে চুক্তিটা কি হয়েছে। আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে বেসামরিক পরমাণু চুক্তি হয়েছে, যে চুক্তিটির নাম হচ্ছে 1-2-3 চুক্তি, সেকশন 1-2-3 এগ্রিমেন্ট। এখন এই চুক্তিটায় যে সমস্ত জিনিস আছে সেগুলোর মধ্যে হচ্ছে সৌদি আরব বেসামরিকভাবে পরমাণু প্রকল্প স্থাপন করতে পারবে, এই ক্ষেত্রে আমেরিকা প্রযুক্তি সহায়তা করবে। এই প্রযুক্তির সহায়তা 30 বছর ধরে আমেরিকার সাথে এই চুক্তিটা চলবে এবং এটার জন্য প্রথম 2 বছর সৌদি আরবে ফিজিবিলিটি স্টাডি করা হবে যে সৌদি আরবে এই পরমাণু প্রকল্প বা পরমাণু স্থাপনা ফিজিবল কিনা, এখানে করা ঠিক হবে কিনা, এখানে তাপমাত্রা, আবহাওয়া, ভূমি, তারপরে হচ্ছে ভূ রাজনৈতিক পরিস্থিতি সবকিছু অনুযায়ী এটা এখানে করা যাবে কিনা, নিরাপত্তার ব্যবস্থাটা। কারণ আমেরিকার কথা হচ্ছে, আমি এমন একটা টেকনোলজি তোমাকে দিচ্ছি সেটার নিরাপত্তা যদি 100-তে 200% নিশ্চিত না করতে পারি, এটা অন্য যে কারো কাছে, ওই যে কালকে বলছিলাম না যে তাদের মধ্যে এটা আসি মৌলবাদ, এদের হাতে চলে গেলে শেষ, অন্য যে কোনো কারো কাছে চলে যেতে পারে এবং সেটা হচ্ছে আমাদের সারা বিশ্বের জন্য বিশাল একটা, মানে বিশ্বকে ধ্বংস করে ফেলবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো এই ফিজিবিলিটি স্টাডি করার পর আমেরিকা সৌদি আরবকে এই বেসামরিক পরমাণু প্রকল্প স্থাপন করার জন্য সব ধরনের সাপোর্ট দিবে, সব। এবং এই জিনিসের পুরো নিরাপত্তা কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল বলেন, নিরাপত্তা কন্ট্রোল বলেন, সবকিছু মনিটরিং বলেন, সব আমেরিকা করবে। এরপরে আগামী 10 বছরের মধ্যে এই প্রকল্পটা করতে গেলে সৌদি আরব যদি মনে করে যে আমি একা পারছি না এবং এটা করতে গেলে আমার অন্য কোনো দেশেরও সাহায্য লাগতে পারে, এরকম হয় অনেক বড় বড় প্রকল্পে বিভিন্ন দেশ একাধিক বিনিয়োগকারী নেয় বা সাপোর্টিং কান্ট্রি নেয়। এখানে আমেরিকার শর্ত হচ্ছে আগামী 10 বছরে
সৌদি আরব যদি অন্য কাউকে নিতে চায় এবং সেখানে যদি আমেরিকা ভেটো দেয়, সৌদি আরব তাকে নিতে পারবে না। এরপরে 10 বছর পরে হচ্ছে সেটা করতে পারবে, 30 বছরের একটা চুক্তি। এরকম আরো অনেকগুলো করার শর্ত আছে। এই শর্তের পর কি হয়েছে, মার্কিন এবং সৌদি জ্বালানি মন্ত্রণালয় একটা খসড়া তৈরি করে, সেটার উপরে হচ্ছে তারা ফাইনাল করে সিদ্ধান্ত নেয়। বহুদিন ধরে এটা আলোচনা চলছিল। সৌদি আরব চেয়েছিল যে, আমার ভাই আমেরিকাকে বহুবার বলেছিল যে, ভাই আমার হচ্ছে বেসরকারি পারমাণবিক প্রকল্প দরকার, বেসরকারি পারমাণবিক প্রকল্প দরকার। এবং ইসরায়েল বলে আসছিল যে না, এটা সৌদি আরবের হাতে গেলে এটা হচ্ছে পরবর্তীতে পরমাণু প্রকল্প থেকে এটা হচ্ছে পরমাণু অস্ত্রে চলে যেতে পারে। এরকম অনেকগুলো বিভিন্ন আলোচনা ছিল, তাদের মধ্যে প্রচুর বহুদিন ধরে আলোচনা চলছিল। সেই আলোচনার পর গতকাল 22 জুলাই 2026 তারিখে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান এই ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিটি স্বাক্ষর করেন। এখন এই যে চুক্তি স্বাক্ষর করবে, এর মধ্যে আবার আরো অনেকগুলো জিনিস আছে, যে দুই দেশের হচ্ছে এই পরমাণু প্রকল্পে যারা কাজ করবে তাদেরকে ট্রেনিং দেওয়া, যেমন ধরেন এটার জন্য হচ্ছে সায়েন্টিস্ট তৈরি করতে হবে, এখানে যারা কাজ করবে তারা শুধুমাত্র একটা ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোলে হবে না, তাদের ট্রেনিং দিতে হবে, যারা এই কাজগুলো বহু বছর ধরে করছে তাদের ট্রেনিং দিতে হবে। এখন এই যে চুক্তিটা গতকালকে হলো, চুক্তিটার ধাপগুলো কি কি আগে সেটা দেখি। চুক্তিটা হয়ে গেছে শেষ, মানে দুই পক্ষ চুক্তি করছে কালকে থেকে কাজ শুরু করবে না, এখানে কয়েকটা কাজ আছে। প্রথমে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের এটার অনুমোদন লাগবে, যেটাকে বলা হয় হচ্ছে প্রেসিডেন্সিয়াল অ্যাপ্রুভাল। মার্কিন পরমাণু শক্তি আইন, যেটাকে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট অফ 1954, এই আইন অনুযায়ী যে কোনো দেশের সাথে যদি আমেরিকা পরমাণু প্রযুক্তি হস্তান্তর করতে চায়, তাহলে প্রথমে দরকার হবে ওই দুই মন্ত্রণালয়ের মধ্যে যে চুক্তিটা হচ্ছে সেই চুক্তিটার উপরে মার্কিন প্রেসিডেন্টের আনুষ্ঠানিক অনুমোদন, মানে অফিসিয়াল ভাবে সে ওটাকে অনুমোদন করতে হবে। দুই মন্ত্রণালয় চুক্তি করলে হবে না। তাহলে এই চুক্তিটার বর্তমান অবস্থা কি? বর্তমান অবস্থা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 30 বছর মেয়াদী এই চুক্তিটাকে তিনি আনুষ্ঠানিক অনুমতি দিয়েছেন, গেল এটা। এরপরে আর কিছু বাকি আছে কিনা? বাকি আছে। এরপরে হচ্ছে কংগ্রেশনাল রিভিউ, মার্কিন কংগ্রেসে এটার পর্যালোচনা এবং ভোটাভুটি হবে। এই চুক্তিটি স্বাক্ষর এবং প্রেসিডেন্ট কর্তৃক অনুমোদিত হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত আইনি ধাপ হচ্ছে এই কংগ্রেসে পর্যালোচনা। চুক্তিটি স্বাক্ষরের পর পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। মার্কিন আইন অনুযায়ী কংগ্রেসের হাতে এই চুক্তিটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার জন্য 90টি সেশন দিন, মানে 90 দিন না যে হচ্ছে ছুটি টুটি নিয়ে 90 দিন না, কংগ্রেসের সেশন বসছে এরকম 90 দিন সময় পাবে কংগ্রেস। হয়তো দেখা গেছে এক সপ্তাহের মধ্যে সেশন বসে নাই, 3 দিন পরে সেশন বসছে, ওই রকম সেশন যে বসছে অ্যাক্টিভ 90 দিন সময় পাবে। এই 90 দিনে কংগ্রেস যদি চুক্তিটা বাতিল করতে চায়, তবে তাদের একটা যৌথ প্রস্তাব নিয়ে আসতে হবে, যুগ্ম প্রস্তাব নিয়ে আসতে হবে এবং সেটাকে পাশ করাতে হবে, কংগ্রেসে পাশ করাতে হবে যে এই চুক্তিটা আমি চাই না, সৌদি আরবের কাছে এটা করতে পারবে না, প্রেসিডেন্ট করুক আর হচ্ছে ওই সাইন করুক, মন্ত্রণালয় সাইন করুক। এখন কংগ্রেস যদি এরকম ভাবে পাশ করে, অর্থাৎ কংগ্রেস যদি বলে দেয় যে না এই চুক্তি আমরা মানছি না, তাতে কি শেষ চুক্তি? না। যদি সেখানে ট্রাম্প নতুন করে ভেটো দেয় তাহলে কি হবে, সেখানে আসছি। তার আগে প্রশ্ন হচ্ছে কংগ্রেস থেকে এরকম একটা চুক্তি বর্তমানে পাশ হওয়ার সম্ভাবনা আছে কিনা? বলা যায় আছে, বলা যায় বলছি এই জন্য যে কংগ্রেসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্য সংখ্যা বেশি, ঠিক আছে, কিন্তু আজকে কংগ্রেসে একটা ভোটাভুটি হয়েছে। ভোটাভুটিটা হয়েছে ট্রাম্প ইরানে যে যুদ্ধটা চালাচ্ছে সেই যুদ্ধ না চালাতে পারা, মানে সেই যুদ্ধ চালানোর ক্ষমতাটাকে খর্ব করা, ট্রাম্প যেন ইরানে যুদ্ধ চালাতে না পারে সেটার উপরে কংগ্রেসে আজকে একটা ভোটাভুটি হয়েছে। সেই ভোটাভুটিতে এই ট্রাম্পের বিপক্ষে ভোট পড়েছে 214টা আর ট্রাম্পের পক্ষে পড়েছে 208টা, অর্থাৎ ট্রাম্পের বিপক্ষে পক্ষ জয়যুক্ত হয়েছে ট্রাম্প। তারপরে সেটা সেই রেজলিউশনটা অন্যদিকে যাবে, সেটা সিনেটে যাবে, সিনেট থেকে পাস হবে না হবে, সিনেট থেকে পাস হলো ট্রাম্প যদি না মানে কিছু করার নেই, সেখানে যাচ্ছে না। কিন্তু কথা হচ্ছে ট্রাম্পের রিপাবলিকান দল থেকে
4 জন ডেমোক্র্যাটদের পক্ষে গিয়ে আজকে ভোট দিয়েছে। এখন এইরকম একটা ঘটনায় এটা ঠেকানোর জন্য রিপাবলিকানদের পক্ষ থেকে গিয়ে অন্য জায়গায় অন্য পক্ষে যেতে পারে, অথবা অন্য দিক থেকে যদি দেখি যে ইসরায়েল কংগ্রেসে যেরকম ভাবে হচ্ছে একক ক্ষমতা, ইসরায়েলের লবির ক্ষমতা, মার্কিন কংগ্রেসে সে যা ইচ্ছা তাই পাশ করাই নিতে পারে। আজকের ভোটাভুটিতে দেখা গেছে যে এই ইরান যুদ্ধের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের অর্ধেকের বেশি সদস্য বর্তমানে, ইসরায়েল সেখানে ব্যাপক পরিমাণে লবি চালিয়েছিল, কাজ হয়নি। সুতরাং এখন এটা কংগ্রেসের পাশ হবে কিনা হবে সেটা দেখার বিষয়। এখন যদি কোনো কারণে মার্কিন কংগ্রেস চুক্তিটার বিপক্ষে ভোট দেয়ও, তারপরেও প্রেসিডেন্ট ট্রাম্প তার বিশেষ ভেটো ক্ষমতা প্রয়োগ করে এই চুক্তিটা টিকিয়ে রাখতে পারবেন। দিল ট্রাম্প ভেটো। এখন ট্রাম্পের এই ভেটো বাতিল করতে হলে কংগ্রেসে তখন আর হচ্ছে অর্ধেকের বেশি ভোটে হবে না, তখন কংগ্রেসের মোট সদস্যের 3/2 ভোট দিতে হবে এটার পক্ষে, তাহলে এটা বাতিল হবে। এবং সেটা হওয়ার সম্ভাবনা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায় অসম্ভব। এখন কংগ্রেস সবুজ সংকেত পেল, তারপরেও মাঠ পর্যায়ে এই চুক্তিটা বাস্তবায়নের জন্য কয়েকটা ধাপ পার হতে হয়। একটা হচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA, এই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অনুমোদনের দরকার হবে। মার্কিন সৌদি দ্বিপাক্ষিক নিরাপত্তা সুরক্ষামূলক এই যে পরমাণু ব্যবস্থা, এটার একটা সেফগার্ড এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টের শর্ত অনুযায়ী এটাকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নর্সের মাধ্যমে অনুমোদিত বা রেটিফাইড হতে হবে। গেল, এগুলো সব হয়ে আসলো, তারপরেও কি এটা বাস্তবায়ন সম্ভব না, কারণ ওখানে একটা খাম্বা দাঁড়িয়ে আছে। খাম্বাটা কি? খাম্বাটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের কথা হচ্ছে আমেরিকার সাথে তুমি যেই চুক্তি করো, যা করে আসো, আমি যদি এটা বাস্তবায়ন করতে না দেই তুমি বাস্তবায়ন করতে পারবে না। এজন্য গতকালকে এই চুক্তিটা হওয়ার পরেই আজকে ইসরায়েলের গণমাধ্যম, ইসরায়েলের বিরোধী দলের যতগুলো নেতা আছে সবাই মনে করেন ঝাঁপাইয়া পড়ছে নেতানিয়াহুর উপরে, যে নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্র আর সৌদি আরব এরকম একটা চুক্তি করতেছে, মৌলবাদীদের হাতে হচ্ছে পরমাণু অস্ত্র চলে যাচ্ছে, আর তুমি এখানে বসে আসো, তুমি তো তাহলে হচ্ছে আমাদের দেশের সাথে প্রতারণা করছো, তুমি বিশাল টাইপের প্রতারক, তুমি ব্যর্থ, তোমার সরকারের অবস্থা খারাপ, তোমার সরকারের এখানে থাকার কোনো অনুমতি, কোনো সুযোগই নাই, তোমার সরকারকে আমরা কালকেই ফেলে দেব। তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিছে নেতানিয়াহু, দোস্ত কামটা করছো কি? কাম করছি কি? আমার কাজ আমি করছি। সৌদি আরবের বর্তমান যে পরিস্থিতি, সৌদি আরব আমাকে যেভাবে হচ্ছে আগলায় রাখতেছে, ওখানকার আমার যে স্বার্থ আছে, এগুলোর জন্য এই চুক্তি করা দরকার। আমি তো সব চুক্তিটাতে পুরো এটাকে এমন ভাবে হচ্ছে আমি কি বলে শিকল টিকল বেঁধে, হ্যাঁ, সিকিউরিটি সিস্টেম বলো, তারপরে কন্ট্রোল বলো, সবকিছু তো আমার হাতে, এটা নিয়ে এত তোমার কোনো টেনশন নাই। নেতানিয়াহুর কথা হচ্ছে আমার দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ, 2 দিন পরে আমি পড়ে যেতে পারি, আর যদি আমি পড়ে যাই বন্ধু তোমার কোনো খবর থাকবে না, তুমিও পড়ে যাবা, তোমার উপরে এমনিতেই আমার খেপা আমি, এরপরে হচ্ছে এই যে ফাইলটেল এপেস্টেন্ট যা আছে, তোমার অবস্থা খারাপ। তাড়াতাড়ি তুমি, ট্রাম্প তাড়াতাড়ি বলে দিছে যে চুক্তি মুক্তি যা হয় হোক, সৌদি আরব যদি হচ্ছে আব্রাহাম চুক্তি স্বাক্ষর না করে এই পরমাণু চুক্তি বাস্তবায়ন হবে না। এখন প্রশ্ন হচ্ছে, গতকালকে 2 দেশের মন্ত্রণালয় যে চুক্তিটি স্বাক্ষর করেছে, সেখানে কি এই পরমাণু, এই আব্রাহাম চুক্তি নিয়ে কোনো কথা আছে নাকি নাই? 2 দেশের মধ্যে বেসামরিক পরমাণু চুক্তি যেটা হয়েছে, সেটার মধ্যে কোনো শর্ত আছে কিনা, এরকম কোনো, যে এই চুক্তির সবকিছু ঠিক আছে, ফাইনাল একটা শর্ত হচ্ছে যে এই চুক্তি বাস্তবায়ন হবে একমাত্র এবং শুধুমাত্র যদি সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দেয়, এরকম কোনো কিছু আছে কিনা? যতদূর পর্যন্ত মার্কিন গণমাধ্যমের খবর, ওই চুক্তি ফাঁস করে তারা যেটা বলেছে, সেখানে এ ধরনের কোনো শর্ত নাই। তাহলে শর্তটা জুড়ে দিচ্ছে কে? শর্তটা জুড়ে দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কেমন একজন ব্যক্তি, যার আজকের কথা এবং আগামীকালকের কথা এক না, যে আজকে একটা বললে কালকে আরেকটা বলে, বাদ দেন আজকের কথা, যে একটা বাক্যের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের মধ্যে তার কোনো মিল নেই। তাকে বলা হয়েছে যে সব জায়গায় শোনা যাচ্ছে যে ইরানের উপরে আপনি নতুন করে বড় ধরনের আক্রমণ করবেন কিনা। সে বলছে হ্যাঁ, ইরানের উপরে বড় ধরনের আক্রমণ করার জন্য আমি প্রস্তুত, মনস্থির করেছি, এবং এই আক্রমণ আমি চাইলে আজকে রাত্রেই করতে পারি, কিন্তু আমি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিই নাই আমি আক্রমণ কবে করব বা আদৌ আক্রমণটি করব কিনা।
বাক্য বুঝছেন? শুরু থেকে শুনে যখন আপনি যাবেন মনে হবে যে এটা শেষে গিয়ে দেখতেছেন যে কি হলো, আমি মানে কি বুঝাইতে চাইলো। তো এই ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের মাধ্যমে যে পোস্টটা দিয়েছে, এবং এটা মোটামুটি জানা যে ট্রাম্প ট্রুথ সোশ্যালে যে পোস্টগুলো দেয় সেগুলো হচ্ছে দুই ধরনের কাজে। একটা হচ্ছে তাকে যারা পছন্দ করে, সাপোর্ট দেয়, তাদের মানে মেন্টালিটি হিসাবে সে তাদেরকে একদিকে ধাবিত করার জন্য। আরেকটা হচ্ছে ইসরায়েল বা তার অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে যেগুলোর সাথে সে কোনো চুক্তি করতে চায় তাদের উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য। এখন এইখানে সে কোনটা করার জন্য এটা করেছে জানি না, বোঝাই যাচ্ছে যে এটা মোটামুটি সে ইসরায়েলকে খুশি করার জন্য করেছে, কারণ সে যখনই এই পোস্টটা দিয়েছে তারপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী একেবারে ব্যাপক হাক ডাক দিয়ে হচ্ছে তাকে থ্যাংক ইউ বলছে। কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী পুরো মুখে কুলুপেটে বসেছিল। কেন? কারণ হচ্ছে এটা নিয়ে তার কোনো কথাই ছিল না। ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা সবাই চিল্লাপাল্লা করেছিল, কিন্তু সে ওই ঘরের মধ্যে বসে মোটামুটি হচ্ছে ওখানে অনেক কলকাঠি নাড়ার চেষ্টা করছে। ঠিক আছে, ট্রাম্পকে দিয়ে এমন একটা পোস্ট করায় যে আমি এই যে আমার যে রাজনৈতিক চাপ সেটা থেকে বেরিয়ে এসে হ্যাঁ দেখো একটা কাজ করছি, এটা একটা। এখন কথা হচ্ছে যে আব্রাহাম চুক্তিটা কি এবং এটাতে গেলে সমস্যা কি, কেন এটা এত সমালোচিত? সৌদি আরবে চুক্তিটা করলে সমস্যাটা কি? সংযুক্ত আরব আমিরাত করেছে, বাহরাইন করেছে, তারপর হচ্ছে সেই কোন দূরে মরক্কো সেও এই চুক্তি করেছে, তারপরে ওই কাজাকিস্তান এই চুক্তি করেছে, 4-5টা মুসলিম দেশ এই চুক্তি করেছে। সৌদি আরব করলে সমস্যাটা কি? ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মাল করো, ওকে করুক না, ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মাল, অসুবিধাটা কি? তাই না? দেখেন আব্রাহাম চুক্তি কি? নর্মাল সংজ্ঞা যেটা আব্রাহাম চুক্তি সেটা হচ্ছে ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যকার পারস্পরিক কূটনৈতিক স্বীকৃতি, বাণিজ্য এবং বন্ধুত্বের চুক্তি। এতটুকু শুনলে আপনার কাছে কি মনে হবে এটার মধ্যে কোনো ঝামেলা আছে? হবে না। কারা কারা স্বাক্ষর করেছে? 2020 সালের 15 সেপ্টেম্বর হোয়াইট হাউসে এই চুক্তিটি প্রথম সই হয়। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ছাড়াও তখন মরক্কো এবং সুদান এই চুক্তিতে যোগ দেয়। পরবর্তীতে হচ্ছে মধ্য এশিয়ার দেশটি। কেন আব্রাহাম চুক্তি নাম করা হয়েছে? নাম করা হয়েছে কারণ হচ্ছে ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি এই 3 ধর্মের আদিপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বা আব্রাহামের নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে আব্রাহাম চুক্তি। তাহলে আমরা এটা কি বলতে পারি? ইব্রাহিম চুক্তি, তাই না? কিন্তু ঘটনাটা কোন জায়গায়? ঘটনাটা হচ্ছে এই চুক্তির অধীনে এমন কিছু শর্ত আছে যে শর্তগুলো গত 40, 50, 60 বছর ধরে মধ্যপ্রাচ্যে যেই আগুন জ্বলছে, এই আগুন নেভানোর জন্য বা ফিলিস্তিন যে জ্বলছে, ফিলিস্তিনের মানুষদেরকে যে তাদের বাড়িঘর ছাড়া করছে, একটা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন যে আরবরা যে ফিলিস্তিনিরা দেখেছে, সেই স্বপ্নটাকে পুরোপুরি কফিনে ঢুকিয়ে পেরেক মেরে তারপরে হচ্ছে মাটির 100 ফুট নিচে গেড়ে তারপরে হচ্ছে সেটাকে মাটি চাপা দেওয়া। কি রকম? ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হওয়ার আগ পর্যন্ত আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখবে না, এরকম একটা নীতি ছিল আরব দেশগুলোর। এই নীতিটা ভেঙে ইসরায়েলের সাথে সম্পর্ক করার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের চিন্তা বা এই যে রাষ্ট্র গঠনের যে আদর্শ বা রাষ্ট্র গঠনের যে নীতি সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে। অলরেডি দেশগুলো দিয়েছে যারা চুক্তি করেছে, তাদের এখন আর ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে কোনো কথাই নেই, মুখে শুনবেনই না। অনেক কিছু বলবে হয়তো, কিন্তু মুখে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা তাদের আর নাই। ইসরায়েল ফিলিস্তিনে যেই সমস্ত কাজ করছে, যেই সমস্ত হামলা, অত্যাচার, নির্যাতন যা করছে, এগুলো নিয়ে কোনো ধরনের একটা নিন্দা বাক্য তাদের কাছ থেকে শুনবেন না। হ্যাঁ, সে বলবে ফিলিস্তিনে আমি টাকা পাঠাবো, অর্থ পাঠাবো, ওখানের মানুষকে খাওয়াবো, তাদেরকে ওই বোমা পড়বে, ওই বোমার নিচে তাদেরকে আবার হচ্ছে বিয়ে পড়াবো, সেখানে বোমা, উপর থেকে বোমা থাকবে, উপরে পড়বে বোমা, আশেপাশে পড়বে বোমা, তার মধ্যে আমি তাদের দিয়ে নাচ গান করাবো, সবই করবে, কিন্তু একটা কথা ইসরায়েলের বিরুদ্ধে বলবে না। এখন আর কি হয়? গেল ফিলিস্তিন ইস্যু, আর কি হয়? এখানে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে গোপন নিরাপত্তা এবং সাইবার সহযোগিতা। আনুষ্ঠানিক সম্পর্কের আড়ালে গিয়ে ইসরায়েল এবং এই যে দেশগুলো চুক্তি করেছে তাদের মধ্যে উন্নত সাইবার প্রযুক্তি, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সামরিক সরঞ্জাম বিক্রির গোপন এবং গভীর নেটওয়ার্ক তৈরি হয়। আর একটু খোলাসা করে বলি, দেখেন আব্রাহাম চুক্তির বাহ্যিক রূপটা পর্যটন, বাণিজ্য,
এবং কূটনৈতিক সম্পর্কের হলেও এর মূল ভিত্তিটি দাঁড়ায় মূলত অত্যন্ত শক্তিশালী গোপন একটা নিরাপত্তা এবং সাইবার প্রযুক্তির অংশীদারিত্বের উপর। যেমন আমরা কি জানি, পেগাসাস এবং অন্যান্য যে এই ধরনের সফটওয়্যার ছিল যেগুলো মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ কিনেছে, কেনা নিয়ে বিভিন্ন দেশের এগুলো অনেক কথা হয়েছে। পেগাসাস সফটওয়্যার কি? ইসরায়েলি সাইবার নিরাপত্তা সংস্থা এনএসও গ্রুপ, যেটা তাদের তৈরি এই কুখ্যাত পেগাসাস স্পাইওয়ার, এটা দিয়ে বিভিন্ন দেশ তার রাজনৈতিক প্রতিপক্ষ বলুন, সাংবাদিক বলুন, তারপরে হচ্ছে ব্যবসায়ী বলুন, কূটনীতিক বলুন, তাদের বিভিন্ন জিনিস, কথাবার্তা, ঘরের ভিডিও, ছবি, এইটা সেটা সব কিছু তারা এইগুলোর মাধ্যমে কি করেছে? ট্র্যাক করেছে, সবগুলো রেকর্ড করেছে এবং তাদের উপর প্রেসার ক্রিয়েট করেছে। সফটওয়্যার কার? ইসরায়েলের। তাহলে তারা কাদেরকে হচ্ছে এই সফটওয়্যার দিয়ে মূলত মনিটর করছে? ওই দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র পরিচালনা যারা করছে তাদের বিরোধী যারা, রাষ্ট্র পরিচালনা যারা করছে তাদের বিরোধীরা কেন রাষ্ট্র পরিচালকদের বিরুদ্ধে কথা বলছে? কারণ ইসরায়েলের সাথে সম্পর্ক করছে। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে। এজন্য দেখবেন আরব দেশগুলোতে আপনি আরব শাসকদের বিরুদ্ধে 2-4-5টা কথা হয়তো বলতে পারবেন, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে আপনি কোনো কথাই বলতে পারবেন না। সাথে সাথে আপনার মোবাইল হোক, এটা হোক, সেটা হোক, আপনার গাড়ি হোক, সব কিছু থেকে সে শুনতেছে, কান পেতে আছে। একটা সময় ছিল না বাংলাদেশে, আপনি বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কথা বলেন কোনো সমস্যা নেই, কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। সংযুক্ত আরব আমিরাতে এখন ওই অবস্থা। তো কি করে? ইসরায়েলের কাছ থেকে এই চুক্তি যে সমস্ত দেশ করে তারা শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার পায় এবং সেই হ্যাকিং সফটওয়্যার দিয়ে সে তার প্রতিপক্ষকে শেষ করে দিতে পারে। সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক প্রতিপক্ষ তাদের স্মার্টফোনে এই সফটওয়্যার ঢুকে তারপর তাদেরকে দিন-রাত 24 ঘন্টা তাদেরকে হচ্ছে মনিটর করে। এর বাইরে আর কি আছে? এর বাইরেও আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত সামরিক সরঞ্জাম। ইরান যে এই ড্রোন হামলা করছে, এই ড্রোন হামলা থেকে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে বাঁচানোর জন্য ইসরায়েল স্পাইডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছিল। শুধু তাই না, ইসরায়েলের প্রধানমন্ত্রী তার সাথে কিছু সৈন্য এবং গোয়েন্দা প্রধানকে নিয়ে এই ইরানের আক্রমণ যখন চলছিল তখন সংযুক্ত আরব আমিরাত সফর করেছে, যে আমি তোমার সাথে আছি, দেখো আমি যে বন্ধুত্বের কথা বলছি সেই বন্ধুত্ব শুধুমাত্র সুখের দিনই না, তোমার দুর্দিনেও আমি বন্ধু। আমি ওই মিসাইল যে মারতেছে, ড্রোন যে মারতেছে, তার মধ্য থেকে দরকার হলে আমি আমার নিজের বাড়িতে ছিলাম না, আমি হচ্ছে এখানে আসছি। খুব সম্ভবত যখন ওই যে নেতানিয়াহুর এআই ভিডিও টিডিও বেরো না, তখন খুব সম্ভবত সে হয়তোবা ওই কি বলে সংযুক্ত আরব আমিরাতে ছিল। সবাই এআই নিয়ে ব্যস্ত, তার এআই ভিডিও ফুটেজ, এআই কিনা, এটা কিনা, সেটা কিনা, মারা গেছে কিনা, এটা নিয়ে ব্যস্ত। সে এই যে সংযুক্ত আরব আমিরাতে গেছে বা করছে, এটা নিয়ে কারো কোনো মাথার মধ্যে কখনো ঢোকে নাই, বা হচ্ছে এটা নিয়ে কেউ প্রশ্ন তুলে নাই। কি হচ্ছে? শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি। ইসরায়েল তার আধুনিক সামরিক ড্রোন এবং অ্যান্টি ড্রোন বা ড্রোন বিধ্বংসী প্রযুক্তি এই দেশগুলোর কাছে হস্তান্তর করছে, যা আরব দেশগুলোর জন্য ছিল অকল্পনীয়। এরপরে কি? যৌথ মহড়া। এই চুক্তির পর লোহিত সাগর এবং পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ইসরায়েল, আমিরাত, বাহরাইন এদের নৌবাহিনী নিয়মিত গোপন এবং যৌথ সামরিক মহড়া দিয়ে আসছে। আমরা জানি না এই সমস্ত খবর। আর কি? আর হচ্ছে গোয়েন্দা তথ্য আদান প্রদান। আপনার দেশের সব গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে যাবে, ইসরায়েলের গোয়েন্দা তথ্য সে যদি আপনার সাথে শেয়ার করতে চায় করবে, কিন্তু আপনার দেশের সব গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে যাবে। তো গোয়েন্দা তথ্যগুলো কি? এখন যেটা হয় যে ইরান এবং ইরানের সমর্থিত গোষ্ঠী, ইরান এবং ইরানের সমর্থিত গোষ্ঠী বলতে এখানে শুধুমাত্র হুথি আর হচ্ছে হিজবুল্লাহ না, ইরান এবং ইরানের সমর্থিত গোষ্ঠী হচ্ছে ইরান যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, এরকম ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা যে কোনো গোষ্ঠী বা ব্যক্তি হোক, তাদের তথ্য ইসরায়েলের কাছে চলে যাবে, মোসাদের কাছে চলে যাবে, তাদেরকে ট্র্যাকিং করবে এবং মোসাদ ওই সমস্ত দেশের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করে বা গোয়েন্দা সংস্থার সাথে একটা সিস্টেম তৈরি করে ওই দেশের পুরো গোয়েন্দা তথ্য সে পেয়ে যাবে। শুধু কি তাই? শুধু তাই না, এআই ভিত্তিক যে সমস্ত ডেভেলপমেন্ট আছে এখন, এআই এবং সামরিক খাতে এআই ভিত্তিক, এই এআই গুলোর রিয়েল টাইম ডেটা ইসরায়েল পেয়ে যাবে।
ইসরায়েল কি করবে? তোমাকে ইরানের আক্রমণ থেকে আমি বাঁচাবো। বলছিলাম না যে ইরান হচ্ছে ইসরায়েলের জন্য ওই যে ঝুনঝুনি, ভয় দেখানো, ইরান কিন্তু আছে। এই যে যুদ্ধটা এতদিন পর্যন্ত চালিয়ে রাখা হচ্ছে কেন? সকালেও বলেছি, গতকালকে বলেছি, আমেরিকা চায় ইরান আরো বেশি আক্রমণ করুক আরব দেশগুলোতে, এবং আরব দেশগুলো ভয়ে থাকুক, আরো বেশি ভয় পাক, আরো বেশি ভীত হোক, আরো বেশি ভীত সন্ত্রস্ত হোক, এবং আমেরিকা ইসরায়েলের কাছে আরো বেশি হাত জোর করুক। এখন যদি আব্রাহাম চুক্তিতে সৌদি আরব যায়, যেতেই পারে, সে বলবে যে ভাই ইরান তো আমার উপরে আক্রমণ করে এটা করছে সেটা করছে, কোন মুসলিম বিশ্বে তোমরা আব্রাহাম চুক্তির বিরোধিতা করো, তোমরা তো কেউ আমার আইসে দাঁড়াইলা না। আমি পাকিস্তানের সাথে একটা চুক্তি করছিলাম, কই পাকিস্তান তো তার পরমাণু অস্ত্র নিয়ে আইসে আমার পাশে এরকম করে দাঁড়ায় নাই, সে বরং আমার রাইখে গেছে হচ্ছে ট্রাম্প আর হচ্ছে ইরানের মধ্যে সমঝোতা করতে। বলতেই পারে। এখন সেই আসল প্রশ্নে আসি। প্রশ্নটা হচ্ছে যে সৌদি আরব কি আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে? এখনো পর্যন্ত যোগ দেয় নাই। যে চুক্তিটি এসেছে বা চুক্তির যে সমস্ত ধারা, মানে এই যে পরমাণু চুক্তির যে সমস্ত ধারা গণমাধ্যমে এসেছে, সেগুলোর মধ্যে সৌদি আরবের আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার কোনো শর্ত আপাতত পাওয়া যায় নাই। কিন্তু ওই চুক্তি স্বাক্ষরের প্রায় 16-17 ঘন্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব সম্ভবত ইসরায়েলের প্রধানমন্ত্রীর চাপে তার ট্রুথ সোশ্যালে একটা পোস্ট দিয়েছেন যে সৌদি আরব যদি আমাদের পরমাণু প্রকল্প পেতে চায় তাহলে ওই চুক্তি যাই হোক, 1 নম্বর এবং প্রধান শর্ত হচ্ছে সৌদি আরবের আব্রাহাম চুক্তিতে আসা। এখন প্রশ্ন হচ্ছে যে এই নর্মাল ধাপগুলো হয়তো পার হয়ে যেতে পারবে সৌদি আরব এবং আমেরিকার চুক্তিটা, কিন্তু বাস্তব প্রয়োগ যখন হবে, সেই বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে সৌদি আরব শেষ পর্যন্ত ইসরায়েলের সাথে এই আব্রাহাম চুক্তিতে যাবে কিনা, এটার উত্তর এই মুহূর্তে হয়তো বলা কঠিন। সৌদি আরবের পক্ষ থেকে এই ক্ষেত্রে আপাতত কোনো বক্তব্য আসে নাই। সৌদি আরব এখনো পর্যন্ত মোটামুটি মানে নীরবে নিভৃতে কাজটা সারার চেষ্টা করছে। কথা বললেও দোষ, না বললেও দোষ, পক্ষে বললেও দোষ, বিপক্ষে বললেও দোষ। সৌদি আরব যদি বলে যে না আমি আব্রাহাম চুক্তিতে যাব না, তাহলে হচ্ছে ট্রাম্প আরো বেশি ইয়া করবে, কারণ এখন ইরানের উপরে ইরান সৌদি আরবের উপরে আক্রমণ করতেছে। হুথিদের নিয়ে সৌদি আরব এখন আছে একটা বিশাল মহাঝামেলায়। সেখানে হুথিরা সৌদি আরবকে হচ্ছে অবরোধ দিয়ে রেখেছে। আমি ওই সময় বলেছিলাম যে হুথিরা আসলে কার কথা, শুধুমাত্র ইরান নাকি অন্য কোনো দেশের, যেই দেশগুলো সৌদি আরব মিত্র রাষ্ট্র মনে করে তাদের গোয়েন্দা সাপোর্টে সৌদি আরবের বিরুদ্ধে এই ধরনের হচ্ছে অবরোধ দিচ্ছে কিনা সেটা দেখার বিষয়। দেখেন, এটা বিভিন্ন সময় হয়। একটা দেশ আপনার সাথে, আপনি যখন হচ্ছে যুদ্ধ করবেন, যখন সংকটে পড়বেন, আপনার বড় একটা দেশ আপনার সাথে মিত্র হিসেবে আসবে। আমি তোমার মিত্র, তোমার কি দরকার, তোমার পেট্রোল দরকার, তোমার পেট্রোল নাই, ওকে ঠিক আছে আমি তোমার পেট্রোল দিচ্ছি। আপনি যে পেট্রোলটা কিনতে মনে করেন হচ্ছে $2, সে বলবে যে পেট্রোল তো দিচ্ছি, কিন্তু এখন তো অন্য কোথাও থেকে তুমি পেট্রোল পাচ্ছ না, তোমার তো এখন মানুষের মানে প্রয়োজন মেটানো দরকার, তোমার আমি $10 দেবো। আপনি তো কিনবেন না, আপনি বলবেন না, ওকে ঠিক আছে $10 কিনবে না, যাও। তোমার গতকালকে রাস্তা নামছে 2 লাখ মানুষ, আজকে 2 কোটি মানুষ রাস্তা নামবে। আপনি দেখতেছেন ঠিকই তো 2 কোটি মানুষ রাস্তা নামছে, আপনার ক্ষমতা থেকে ফেলে দিবে। আপনি তাড়াতাড়ি দৌড়ে গেলেন, ভাই আমার 10 না, তুমি দরকার হলে $15 করে নাও, আমার তুমি হচ্ছে পেট্রোল দাও, বুঝছেন? সে তখন আপনাকে পেট্রোল দিল, তারপরে ওই বিক্ষোভের বিরুদ্ধে কথাবার্তা বললো, মিডিয়া ব্যবহার করলো, তারপরে হচ্ছে আপনার দেশে এসে আপনাকে সাপোর্ট দিল, আপনি ক্ষমতায় টিকে গেলেন। তখন আপনি কি বলবেন? আমার ওই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ বন্ধু। কিন্তু ওই বন্ধু যে কৌশলে আপনাকে ফাঁদে ফেলে তারপরে হচ্ছে তার লাভও নিল, বিক্রিও করলো, আবার আপনি তাকে থ্যাংক ইউ বললেন। এখন এই জন্য এই যে সৌদি আরব এখন যে একটা চাপের মধ্যে আছে, দুই দিক থেকে চাপ, 3 দিক থেকে 4 দিক থেকে চাপ। ইরানের চাপ, ইরান আক্রমণ করতেছে। হুথিদের চাপ, হুথিরা আরো বড় আকারে আক্রমণ করতেছে। ইসরায়েলের চাপ যে তুমি আব্রাহাম চুক্তি মেনে নাও, আর আমেরিকার চাপ যে তুমি যদি আব্রাহাম চুক্তি মেনে না নাও, আমি হচ্ছে এই চুক্তিতে থাকবো না। এই যে চতুর্মুখী চাপ, সৌদি আরব কি করবে? বড় একটা প্রশ্ন। দেখা যাক এখন কি করে। অবশ্য সৌদি আরব যে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে না এটা কিন্তু বলে নাই। সৌদি আরব যেটা এতদিন পর্যন্ত বলে আসছে সেটা ছিল যে ভাই আমি আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর বা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক, ওটা সৌদি আরব আব্রাহাম চুক্তি বলে না। সৌদি আরব বলে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারি, সেক্ষেত্রে সৌদি আরবের 3টা শর্ত ছিল। একটা হচ্ছে গাজা ভূখণ্ডে এবং ফিলিস্তিনে ইসরায়েল আর কোনো গণহত্যা চালাতে পারবে না, একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে, এবং ফিলিস্তিনিদেরকে তাদের বসত বাড়ি থেকে তাড়িয়ে দেয়া যাবে না। এই
তিনটা শর্তই এখনো পর্যন্ত ইসরায়েল প্রত্যেক দিন প্রতিনিয়ত কি করছে, ভঙ্গ করছে, এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এজন্য শেষ পর্যন্ত সৌদি আরব তার যে মূল নীতি এবং মূল যে জায়গা, যে আমি এখান থেকে নড়বো না, এতদিন পর্যন্ত এত বছর পর্যন্ত নড়ে নাই, সৌদি আরব সেখান থেকে নড়বে কিনা। সৌদি আরবের রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র যারা পরিচালনা করছে, রয়্যাল ফ্যামিলি বলেন, রাজকীয় পরিবার যেটা রাজ পরিবার, সেখানেও এটা নিয়ে দুই পক্ষ দুই মত দিচ্ছে। এক পক্ষের কথা হচ্ছে যে এই মোহাম্মদ বিন সালমান, তোমার যে 2030 ভীষণ 2030 আছে, সৌদি আরবকে তুমি মধ্যপ্রাচ্যের সবকিছুর হচ্ছে প্রধান কেন্দ্র বানাতে চাও, সেই ভীষণ 2030-এ যদি তোমার পৌঁছতে হয় তাহলে এই ইসরায়েলের সাথে চুক্তিটা করতে হবে, আমেরিকার সাথে সমঝোতায় আসতে হবে, তাহলে তুমি সাইবার সিকিউরিটিও পাবা, সব ধরনের সাপোর্ট পাবা, পশ্চিমা ব্যাপক পরিমাণে বিনিয়োগও তোমার কাছে আসবে। তা না হলে তুমি এই যে বিদেশের জন্য হচ্ছে গোল্ডেন ভিসা বা গোল্ডেন রেসিডেন্সি যেটা দিয়েছো, এটাতে হয়তো কিছু দেশের মুসলমানরা কিছু আসবে, এটা দিয়ে তোমার বড় ধরনের কোনো বিজনেস বা তুমি যে ভীষণ 2030 যেটা করতে চাচ্ছ সেটা হবে না। সুতরাং ওইগুলো বাদ দাও, তুমি এটা করো। আর আরেক পক্ষের কথা হচ্ছে যে আমি সৌদি আরব রাষ্ট্র হিসেবে, রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্র হিসেবে আমাদের যে রাষ্ট্রনীতি ছিল ফিলিস্তিনিদের নিয়ে এবং আরবদের নিয়ে, ফিলিস্তিনের আরবদের নিয়ে, সেই রাষ্ট্রনীতি থেকে আমরা সরে আসতে পারি না। অর্থনীতি যতটুকু আছে তাতে আমাদের যথেষ্ট, হজ ওমরা থেকে যা আসে, তেল থেকে যা আসে, এটা দিয়ে আমাদের চলে। হ্যাঁ, আমাদের আহামরি টাইপের অত লাক্সারিতে যাওয়ার দরকার নাই, কিন্তু ফিলিস্তিন এবং আরবদের কাছে আমাদের যে ঐতিহাসিক প্রতিশ্রুতি, সেটা থেকে আমরা যেন সরে না যাই। এখন এই দুই পক্ষের কোন পক্ষ শেষ পর্যন্ত বিজয়ী হবে দেখার বিষয়। সৌদি আরব আসলেই শেষ পর্যন্ত এই আব্রাহাম চুক্তিতে যাবে কিনা দেখার বিষয়। আর সৌদি আরব যদি শেষ পর্যন্ত আব্রাহাম চুক্তিতে যায়, তাহলে এই আরব বিশ্ব বলুন, মুসলিম বিশ্ব বলুন, কি হবে। ইরান আমেরিকার যুদ্ধ যেই পর্যায়ে আছে, এই আরব দেশগুলোকে এই যুদ্ধটা যতটা চাপের মধ্যে রাখছে, চাপ আরো বাড়তেছে। এই চাপ সহ্য করে সৌদি আরব শেষ পর্যন্ত যে না আমার ওই পরমাণু চুক্তির দরকার নাই, আমার লাগবে না আব্রাহাম চুক্তি, লাগবে না পরমাণু চুক্তি, এটা বলতে পারবে কিনা আপনাদের কাছে প্রশ্ন রেখে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।